দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা ইউটিউব এবং ফেসবুকে ঘোরাঘুরি করে বর্তমান সময়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই গ্রীষ্মকালীন ফসল নির্বাচন নিয়ে আমরা কি ফসল এখন চাষ করব এইটা নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন তৈরি হচ্ছে যে কোন ফসলটা করব, কোনটায় আমরা দাম পাবো এবং কোনটা করলে আমরা লস করব না, যেহেতু আমাদের সর্বশেষ সিজন উইন্টার সিজনে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, টমেটো এই ধরনের ফসল চাষ করে অনেক কৃষক লসের সম্মুখীন হয়েছে এবং অনেক কৃষকই তাদের পুঁজি হারিয়ে ফেলেছে। তো এমত অবস্থায় সকলের মাঝে একটা ভীতি তৈরি হওয়া স্বাভাবিক ব্যাপার। তো এই ভীতি দূর করার জন্যে আজকে মূলত আমাদের এই ভিডিওটি তৈরি করা। তো এখানে আমরা 20টি ফসল নিয়ে আলোচনা করব। তো সকলে আমাদের সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটি একটু বড় হতে পারে। তো সকলে আমাদের সাথে থাকুন, আশা করি আপনাদের এই ভীতিটা দূর হয়ে যাবে এবং সঠিক ফসল নির্বাচন করতে পারবেন, যেখানে লস করার সম্ভাবনা থাকবে না। তবে দামের কথা সঠিকভাবে বলা যায় না, কারণ এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর। এখন বিভিন্ন ইউটিউবার আমার মতো যারা আছে তারা পরামর্শ দিচ্ছে বিভিন্ন রকম। তো সেভাবে তাদের আন্ডারে যে সকল চাষি আছে তাদের ভিডিও যারা দেখে অনেকেই সেইভাবে চাষ করবে। তো এভাবে আর কি নিয়ন্ত্রণ হচ্ছে বাজারটা। তো আমি তার বাইরে একটু আলোচনা করার চেষ্টা করব যাতে আপনারা লস না করেন। তো চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। তো আমাদের আগে সময় নির্বাচন করতে হবে, যেহেতু এটা গ্রীষ্মকাল। এই সময় আসলে কোন ফসলগুলো হয় সেগুলো আমাদের আগে মার্ক করতে হবে। তো সাধারণত গ্রীষ্মকালে যে সকল ফসল হয় সেগুলো হচ্ছে পুঁই শাক, লাল শাক। আমি লিখে রেখেছি আপনাদের জন্য: পুঁই শাক, লাল শাক, ডাঁটা শাক বা ডাঁটা, বরবটি, ধুন্দল, ঝিঙ্গা, চিচিঙ্গা, ঢেঁড়স। এইগুলো আসলে গ্রীষ্মকালে খুব সহজেই হয় এবং এইগুলা গ্রীষ্মকালে বেশিরভাগ মানুষই এইগুলা চাষ করে। তো যখন ভরপুর সিজন চলে আসে, তো বর্তমানে আমরা যে টাইমে আছি, আজ এপ্রিলের 2 তারিখ, এখন কিন্তু গ্রীষ্মকালীন সময়ের মূলত চাষের জন্যে এটা ভরপুর সিজন। যেটা আগাম যেটা চাষ করেছিল সেটা আমরা এখন বাজারে পাচ্ছি এবং এটার দাম বেশ ভালো। যদিও ঈদের কারণে এখন সবজির চাহিদা একটু কম আছে, তো আশা করা যায় যে আবার অন্তত বাজার ফিরে আসবে, বাজারটা ভালো পাওয়া যাবে। তো এটা যারা আগাম সবজি চাষ করেছে তাদের জন্য। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা চাষ করব সেটা কিন্তু সিজনাল হয়ে যাবে। সিজনে সবজি চাষ বেশ রিস্কি। তো এই সময় খুব বুঝে সুঝে পা ফেলতে হয়, তা না হলে লসের সম্মুখীন হতে হয়। তো এক্ষেত্রে যে পুঁই শাক, লাল শাক, ডাঁটা বা ডাঁটার শাক, বরবটি, ধুন্দল, ঝিঙ্গা, চিচিঙ্গা, ঢেঁড়স, তো এইগুলো ম্যাক্সিমাম কৃষকই চাষ করবে। এবং দেখা যাচ্ছে যে গ্রামে যে বাজারগুলা, এই বাজারগুলায় ব্যাপারীদের তুলনায় স্থানীয় চাষিরা এইগুলো বাজারে বেশি উঠাবে। তো এই সময় দেখা যাচ্ছে যে আপনি যদি বাণিজ্যিকভাবে এই চাষগুলো করেন তাহলে বিক্রির ক্ষেত্রে আপনি খুব একটা দাম পাবেন না। এটা গত বছরগুলোতে যা দেখা যায়। তো এই সবজিগুলোর আবার দাম কখন বাড়ে? জুনে যখন তীব্র বৃষ্টিপাত হয় তখন নিচু অঞ্চলের ফসল নষ্ট হয়ে যায়। তো জুন জুলাইয়ের পর থেকে আবার দেখা যাচ্ছে যে দাম বৃদ্ধি পায়, কারণ জুন জুলাইতে আবার কী হয়, এই আগাম যে সবজিগুলো করা হয়েছে এবং সিজনাল যে সবজিগুলো করা হয়েছে এইগুলো অতি বৃষ্টিপাতে নষ্ট হয়ে যায় এবং নষ্ট হয়ে গেলে ওই গাছের যে ফসলগুলো থাকে ওইগুলো কিন্তু ছোট হোক বড় হোক সবাই কর্তন করে এবং বাজারে ওঠায়। তো এই সময় কিন্তু আবার বাজারের ধস নামে। তো জুন জুলাই ওভার হয়ে গেলে ওই টাইমে আবার এই ফসলগুলো, এই সিজনাল ফসলগুলোর দাম পাওয়া যায়। তো এক্ষেত্রে যদি বাণিজ্যিকভাবে চাষ করতে হয় তাহলে আমি বলবো সিজনাল ফসলগুলো চাষ না করাই ভালো, এতে আমরা লসের সম্মুখীন হতে পারি। তো এই সিজনাল ফসলগুলো ছাড়াও 12 মাসি যে ফসলগুলো হয় সেগুলোর দিকে একটু তাকাই, যেরকম বেগুন। এরপরে কথা আছে যে এই যে পুঁই শাক, লাল শাক, ডাঁটার শাক, বরবটি, ধুন্দল, ঝিঙ্গা, চিচিঙ্গা, ঢেঁড়স, এগুলো কিন্তু ম্যাক্সিমাম কৃষক তাদের বাড়ির আঙিনায় করবে
এবং বর্তমানে ছাদ কৃষিও বেশ জনপ্রিয়। এই ছাদ কৃষিতেও তাদের বাড়ির চাহিদা পূরণ করার জন্য ছাদে অনেকেই এগুলো চাষ করবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সিজনাল যে সবজি সেইগুলোর চাহিদা অনেকটাই পূরণ হয়ে যাবে এভাবে বাড়ির আঙিনায় ছাদে এভাবে চাষ করে। তো সেক্ষেত্রে আমরা মার্কেটে খুব একটা দাম পাবো বলে মনে হয় না। যদি আগাম নামানো যেত সেক্ষেত্রে এখন ৮০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা এরকম কেজি আছে। বিভিন্ন অঞ্চলভেদে বিভিন্ন রকম দাম আছে। তো আমাদের ঝিনাইদহতে সবজির দাম সবসময় একটু কম থাকে। তো সেক্ষেত্রে আমরা আরও রিস্কি জোনে বেশি থাকি। তো এখন দেখা যাক যে আমরা ১২ মাসি কিছু সবজি আছে, যেরকম বেগুন। এখন বেগুন চাষটা কেমন হতে পারে? তো এখন বেগুন চাষ করতে হলে একটু সাহস থাকতে হবে। বেগুন চাষ করতে হলে সাহস থাকতে হবে, কারণ বেগুন চাষে আপনার গ্রীষ্মকালে ফলনটা কম হয়, শীতের তুলনায় ফলন কম হয় এবং পোকামাকড়ের উপদ্রব বেশি থাকে। এক্ষেত্রে আপনার পরিচর্যাটাই খরচ একটু বেশি হবে। কিন্তু এইটা জেনে রাখেন যে গ্রীষ্মকালে বেগুনের দাম সবসময় বেশি থাকে, ৫০ টাকা, ৬০ টাকা, এভারেজ ৩০ থেকে ৪০ টাকা এর ভিতর দাম থাকবে সবসময়। তো সেক্ষেত্রে বেগুন চাষে ফলন কম হলেও আমার মনে হয় বেগুন চাষে লস হবে না যদি পোকাটা কন্ট্রোল করে যায়। এবং আপনারা যদি রিকোয়েস্ট করেন এবং বেশি বেশি কমেন্ট করেন তাহলে দেখা যাচ্ছে বেগুন চাষের পোকা নিয়ন্ত্রণের জন্য আমি আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে দেব, যেটার মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা বেগুন চাষে লাভবান হতে পারবেন। তো এটা গেল বেগুনের কথা। এবার মরিচ দেখেন, বর্তমানে কিন্তু বিভিন্ন কোম্পানির কারণে বাংলাদেশে স্মার্ট চাষিদের একটা প্রভাব তৈরি হয়েছে। তো স্মার্ট চাষি বলতে কাদের বোঝায়? যারা দেখা যাচ্ছে যে এই যে আমার মতো চাষি হঠাৎ করেই চাষি হয়ে গেছে এবং কিছু ট্রেনিং করেছে, ট্রেনিং করার পরে কৃষি সম্পর্কে কিছু নলেজ অর্জন করেছে, তো এরপরে তারা চাষ শুরু করেছে। তো এই ধরনের কিছু চাষি মরিচ চাষকেই প্রথমে টার্গেট করে। তো অনেকে আছে জেনে বুঝে টার্গেট করে, আবার অনেকে আছে কিছু ভিডিও দেখেই মরিচ চাষকে টার্গেট করে। তো এদের ভিতর কেউ কেউ সফল হবে, আর লোকাল যারা আমাদের যে দেশীয় কিছু মরিচ আসছে, বিভিন্ন অঞ্চলে বিস্তীর্ণভাবে এই চাষগুলো হয়। তো এই ক্ষেত্রে আমি নতুন যারা কৃষক আছে তাদেরকে মরিচ চাষ বড় পরিসরে করার পরামর্শ দিতে পারছি না, কারণ মরিচ চাষ রিস্কি একটা চাষ। এটা থ্রিপসের আক্রমণে গাছ সর্বাধিক থ্রিপস এবং মাকড়ের আক্রমণে গাছ সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়। তো আপনি এটা ট্রায়ালে রাখেন, অল্প কিছু মরিচ চাষ করেন, আগে এটা সম্পর্কে নলেজ অর্জন করেন, তারপরে আপনি বড় পরিসরে মরিচ চাষ করেন। তো এ থেকে আপনি বাণিজ্যিকভাবে চাষ করবেন এরকম আমি মনে করি না। তো এটা আপনি ট্রায়ালে রাখেন, এটা নিয়ে একটু রিসার্চ করেন, চাষ সম্পর্কে জানেন, তারপর মরিচটা বড় পরিসরে করেন। আর যারা অভিজ্ঞ চাষি মরিচ চাষ কন্ট্রোল করতে পারবেন তারা বড় পরিসরে করতেই পারেন। মরিচের দাম গ্রীষ্ম, বর্ষা এই টাইমে সবসময় বেশি থাকে। তো এখন মরিচের দাম একটু কম আছে, কিন্তু আস্তে আস্তে এটার দাম বাড়তে থাকবে। তো এরপর আমরা যে ফসলটা বলবো এটা আসলে ফল জাতীয় একটা ফসল, যেরকম আসলে এটা প্রচুর পরিমাণে বাংলাদেশে বর্তমানে চাষ হওয়া শুরু করেছে, সেটা হচ্ছে তরমুজ। এই মুহূর্তে আসলে ওপেন ফিল্ডে যে তরমুজগুলো চাষ করা হয়, খোলা মাটিতে যে তরমুজগুলো চাষ করা হয় সেগুলো কিন্তু বাজারে ভরপুর। এই মুহূর্তে আপনি ওই ওপেন ফিল্ডে মাটিতে যে তরমুজগুলো চাষ হয় ওইগুলো আর করতে পারবেন না। এখন যদি আপনাকে চাষ করতে হয় তাহলে মাচাই করতে হবে, আর মাচাই তরমুজ চাষটা বেশ ব্যয় সাপেক্ষ। তো সেক্ষেত্রে এই তরমুজটা কিন্তু ৭০ দিনের ফসল। আপনি যদি আজ এপ্রিলের ২ তারিখ আপনি যদি আজকেও বীজটা রোপণ করেন, তাহলেও এই গাছটা গাজায় আপনার ফল পাকতে ৭০ দিন লাগবে। তো এই ৭০ দিন ওভার করার পরে আমরা যে টাইমে এই তরমুজটা উঠাবো সেই টাইমে কিন্তু ভরপুর আম কাঁঠাল উঠবে। তো এটা আপনারা মনে রাখবেন যে জ্যৈষ্ঠ মাসকে কিন্তু মধু মাস বলে। তো এই টাইমে প্রচুর পরিমাণে ফল পাকে। তো এত আম কাঁঠালের ভিড়ে তরমুজ কিন্তু আপনার বাজারে বিক্রি করতে কষ্ট হবে। এবং গত বছর যেটা দেখা গেছে যে অনেকে এই টাইমে তরমুজ চাষ করে লস করেছে। অঞ্চল ভেদে
কিছু কিছু মানুষ বিক্রি করতে পেরেছে, কিন্তু আমাদের যে অঞ্চল, এই অঞ্চলে এইভাবে বিক্রি করা সম্ভব না। এটা ঢাকায়, খুলনায় এইসব অঞ্চলে পাঠাতে হবে। তো সব কৃষকের পক্ষে সেটা সম্ভব না। তো আমরা তরমুজ চাষটাও বন্ধ রাখি এই মুহূর্তে, আমাদের এটাও দরকার নেই। তাহলে এই মুহূর্তে আমরা যদি লাভ করতে চাই তাহলে কোন চাষটা করব? সমাধান আছে। তো সমাধানটা হচ্ছে যে আমরা সেই ফসলগুলো টার্গেট করব যে ফসলগুলোতে এর আগে কৃষক লস করেছে। সেই ফসলগুলো কিন্তু বর্তমানে কৃষকেরা কম করবে। তো যেটা শীতকালে হয়েছে সেই ফসলগুলোই কিন্তু গরমকালে হয়, এরকম ভ্যারাইটি বর্তমানে আমাদের দেশে অ্যাভেলেবেল আছে। এর ভিতর কি আছে আমি 1 নম্বরেই বলবো টমেটো। এবং টমেটো চাষ করতে হলে পলিসেট করতে হবে। যাদের আসলে ক্যাশ পুঁজি আছে, যারা সাহসী, তারা টমেটোটা চাষ করতে পারবেন। তো এর বাজার দর কিন্তু এই সময়ে চাষ করলে 80 থেকে 120 টাকা 30 টাকা এর ভেতরে পাবেন। তো টমেটো চাষের জন্য বর্তমান সময়ের জাত হচ্ছে বাড়ি 8 এবং বাড়ি 4। এটা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি জাত। তো আপনারা একটি টমেটো চাষ করলে লস করবেন না আমার মনে হয়, গ্রীষ্মকালীন জাতটা করলে। তো এরপর আসি বাঁধাকপিতে। ভাই বাঁধাকপিতে লস খেয়েছি, আবার সেই বাঁধাকপি। হ্যাঁ, এই মুহূর্তে যদি বাঁধাকপি চাষ করা যায় তাহলে লসের সম্ভাবনা তো নেই, বরঞ্চ লাভটা অনেক বেশি হতে পারে। কারণ দেখুন, বাঁধাকপিতে খুব একটা ঝামেলা নেই। সুন্দরভাবে জমিটা প্রস্তুত করে মালচিং দিয়ে চারাটা রোপণ করে কিছু পেস্টিসাইড, ফাঙ্গিসাইড ইউজ করলে বাঁধাকপি সুন্দরভাবে হয়ে যাবে এবং এর মার্কেট ভ্যালু কিন্তু সারা বছরই ভালো থাকে। তবে সিজনে যখন চাষ করা হয় তখন যদি আমাদের চাহিদার তুলনায় যোগানটা বেশি হয় তখন এবছরের মতো এরকম লস হবে। তো যেহেতু এটা শীতকাল নয়, গ্রীষ্মকাল, সেহেতু সকল কৃষক যে হুড়মুড়িয়ে এই কপিগুলো চাষ করবে এমনটা না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো একটা বাজার দর বাঁধাকপিতে পেতেই পারি। তো আমার যেটা চিন্তাভাবনা, আমার মনে হয় যে আমরা 20 থেকে 40 টাকা এর মাঝামাঝি একটা প্রাইস পাবো। তো 20 থেকে 40 টাকা এর মাঝামাঝি যদি প্রাইস পাই বাঁধাকপিতে, তো অনেক বড় পরিসরে লাভ করা সম্ভব। তো এর জন্য আমরা যে জাতগুলো চাষ করতে পারি সেগুলো হচ্ছে গ্রিন স্টোন, গ্রিন পেস, এগুলো হচ্ছে শাকাতার, কুইকার এবং বিউটি বল। কুইকার এবং বিউটি বল এগুলো হচ্ছে এয়ার মালিক সিডের। এই জাতগুলো কিন্তু খুবই সুন্দরভাবে হয় এবং এর পচনের পরিমাণ খুব কম, তীব্র বৃষ্টি সহ্য করতে পারে এবং তাপ সহ্য করতে পারে। ঠিক ফুলকপির ক্ষেত্রেও একই রকম, যে ফুলকপিতে সিজনে আমাদের প্রচুর পরিমাণে লস হয়েছে, কিন্তু সেই কারণে আমরা ফুলকপি এখন চাষ করব না। কিন্তু ভাই এই ফুলকপিটাই গ্রীষ্মকালে, মানে সারা বছরই চাহিদা থাকে। তো সেক্ষেত্রে গ্রীষ্মকালে এবং বর্ষাকালে লাভের পরিমাণটা বেশি থাকে ফুলকপিতে। কারণ ফুলকপি এমন একটা খাবার সব ধরনের মানুষ পছন্দ করে, সিজনে বেশি হয়ে যায়, এই কারণে দেখা যাচ্ছে দাম পাওয়া যায় না। কিন্তু এই সময়ে যদি ফুলকপি চাষ করা যায় তাহলে ওই 3 টাকা 5 টাকা পিস নয়, কেজি দরে বিক্রি করতে হবে এবং কেজি দরেই পাইকাররা কিনে নিয়ে যাবে এবং সেটার একটা ভালো চাহিদা থাকবে এবং ভালো দাম পাওয়া যাবে। তো এটাও আমার টার্গেট যে 20 থেকে 40 টাকা এর মাঝে বাজার দর থাকবে। তো এর পরিচর্যাও খুব একটা কঠিন নয়, খুব সহজেই পরিচর্যা করা যায়। তো এর জাতগুলো হচ্ছে, এখন যদি এই মুহূর্তে যদি আপনারা চাষ করেন তাহলে অবশ্যই অল্প টাইমে হয়ে যায় এরকম ফুলকপির জাত নির্বাচন করবেন। যেরকম এগ্রোয়ানের নাপসান, এই নাপসান কপিটা একটা অমায়িক জাত। এটা 55 দিনেই হারভেস্ট উপযোগী হয়ে যায় এবং এটা শক্ত হয়। এটা রোদ এবং বর্ষা সহনশীল, এটা খুবই ভালো ফলাফল আসে এবং একটা কপির ওজন 800 গ্রাম পর্যন্ত, 800 থেকে 1 কেজি পর্যন্ত হয়, যেটার মার্কেট চাহিদা খুবই ভালো এবং সাদা হয়, ধবধবে সাদা হয়। এরপরে আপনারা চাষ করতে পারেন সামার হোয়াইট, এয়ার মালিক সিডার এবং কিরণ। এই কিরণটাও শক্ত হয়, এটাও চাষ করতে পারেন আপনারা। তো এই তো গেল অফ সিজনে যেগুলো চাষ করা যাবে সেইগুলো। তো এবার আসি কিছু সাধারণ চাষে। এই সাধারণ চাষের ভিতর খুব কম সময়ে আমাদের হাতে টাকা আসবে এরকম একটা চাষ হচ্ছে শশার চাষ। এটা 30 দিনের
30 দিনের ভিতর ফল বাজারজাত করা যাবে এবং আমরা এখান থেকে ভালো পরিমাণ টাকা পেতে পারি। এর কারণ হচ্ছে বর্তমানে শশা রোগীদের পথ্য। আপনি একটা ডায়াবেটিক্স রোগীকে ফলো করবেন যে ও বাজারে যাবে, প্রথমে কিনবে শশা, তারপরে কিনবে করলা। এটা এর নিত্যদিনের খাবার, এদের নিত্যদিনের খাবার। যারা অতিরিক্ত বর্তমানে সয়াবিন তেল প্রচুর পরিমাণে মানুষ খায়, তো সয়াবিন তেল খাওয়ার কারণে মানুষ ফ্যাট হয়ে যায়। তো এই ফ্যাট কাটানোর জন্যও তারা শশা ব্যবহার করে। প্রত্যেকদিন সালাদে 3 বার না খেলেও অন্তত 2 বার এরা শশা রাখেই। তো শশার বাজার কম হবে এরকম আমি দেখি না। তবে কারণ আছে একটা, বিষয়টা হচ্ছে যে শশা যখন প্রথম হারভেস্ট শুরু হয় তখন থেকে শশার গাছের বয়স 15 দিন, অর্থাৎ আপনার শশা হারভেস্ট শুরু হলো ঠিক এই হারভেস্টের মাঝামাঝি টাইম পর্যন্ত শশার দাম আপনি ভালো পাবেন। তারপরে যে শশার দাম একটু একটু কমতে থাকবে, আপনার শশার দাম একটু একটু কমতে থাকবে। এর কারণ হচ্ছে যে গাছের যখন বয়স হয়ে যায় তখন ফলের শেপ সাইজটা আর আগের মতো থাকে না। এই কারণে আস্তে আস্তে শশার দামটাও কমতে থাকে। তবে এভারেজ আপনি যে দামটা পাবেন এই মুহূর্তে শশা চাষ করলে, তাতে আপনি বেশ ভালো পরিমাণ লাভ করতে পারবেন। তো এই মুহূর্তে যে শশার চাষ, যে জাতগুলো আপনি চাষ করবেন শশার, সেগুলো হচ্ছে 1 নম্বরে রাখবো আমি সামরিন, কারণ এটা গ্রীষ্মকালে খুবই ভালো পারফরমেন্স করে এবং এর ফলন অনেক বেশি। এরপরে গ্রিন বার্ড করতে পারেন, ময়নামতি করতে পারেন, গ্রিন লাইন করতে পারেন, টাকি সিডার এবং মালিক 2728 করতে পারেন। গ্রিন বার্ড, ময়নামতি, মালিক 2728 এগুলো কিন্তু এর মালিক সিডার এবং মালিক 2728 এদের মধ্যে সবচেয়ে আর্লি। এবার আমরা 16 নম্বরে যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে করলা। এবং করলাও কিন্তু বর্তমান সময়ে রোগীর পথ্য। তো এ কারণে করলার চাহিদা সারা বছরই বেশ ভালো থাকে, এখন সিজনেও করলার চাহিদা ভালো থাকবে। তো আমরা নির্ভয়ে করলাটা চাষ করতে পারি। করলার বাজার যদি খুব নিচেও আসে তাও 20 থেকে 30 টাকার কম আসে না, 20 থেকে 30 টাকার নিচেই আসে না। তো এই মুহূর্তে আমি বলবো যে যদি আপনারা করলা চাষ করেন তাহলে 2টা জাত সিলেক্ট করেন, একটা হচ্ছে দুর্বার আর একটা হচ্ছে বীর। দুর্বার দীর্ঘদিন দীর্ঘদিন ধরে আপনার এই দুর্বার থেকে ফলন পাবেন এবং এটা মাঝারি করেও বিক্রি করতে পারবেন, ছোট করেও বিক্রি করতে পারবেন। আপনার এলাকায় যেটা চাহিদা, যেরকম শেপ সাইজ চাহিদা সেরকম বিক্রি করতে পারবেন। আর বীরটা হচ্ছে ছোট সাইজ, গাঢ় সবুজ এবং এটা তাপমাত্রা এবং তীব্র বৃষ্টি সহনশীল। এটা বর্ষাতেও বীর সহজে নষ্ট হয় না এবং এর তাপমাত্রা সহ্য করতে পারে। তো এরপরে একটা কমন চাষ যেটা হচ্ছে লাউ। লাউ গ্রীষ্মে শীতের তুলনায় কিন্তু ফলন কম দেয়, তবে দামটা বেশ ভালো পাওয়া যায়। চাষ পদ্ধতি তুলনামূলক সহজ, যদি মাছি পোকা কন্ট্রোল করতে পারেন তো চাষে আপনি ভালো প্রফিট করবেন। তবে চাষে কখনো লস হয় না যদি সে চাষি হয়। কিন্তু একজন লাউ লাগানোর পরে দেখা যাচ্ছে জমিতেই আর গেল না, ঘুরে বেড়ালো এদিক সেদিক, তার পক্ষে তো লাউ চাষ সম্ভব না, তার পক্ষে কোনো চাষই সম্ভব না আমার মনে হয়। তো এরপরে 18 নম্বরে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে পেঁপে। এখন পেঁপে সারা বছরই দামটা ভালো থাকে, কিন্তু পেঁপে এখন যদি রোপণ করা হয় তো সেটা সিজনাল হয়ে যাবে। যারা পেঁপের বর্তমানে অনেক বড় বড় প্রজেক্ট হয়, এই বড় প্রজেক্টে যারা চাষ করে তাদের অলরেডি পেঁপে মার্কেটিং শুরু হয়ে গেছে। আর এই মুহূর্তে মার্কেটিংয়ে তারা একটা ভালো দাম পাবে এবং দিন যাবে আর তাদের পেঁপের ফলনটা বাড়তে থাকবে। তো এই মুহূর্তে যদি আমরা পেঁপে চাষ করি তাহলে আমরা ভরপুর সিজনে পড়ে যাব। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অতিবৃষ্টির কারণে পেঁপের গোড়া পচন এবং পেঁপে গাছ মারা যাওয়ার একটা প্রবণতা থাকবে। তারপরেও জুন জুলাইতে আমাদের পেঁপে 3 মাস পর, যেহেতু আজকে যদি আপনি পেঁপেটা রোপণ করেন 3 মাস পর আপনি ফল হারভেস্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে কাঁচা ফলের দামটা কম পাওয়া যাবে। তো এক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে যে ফলটা পাকানোর, পাকা ফলের দাম ওই সময় বেশ ভালোই পাওয়া যাবে। তো যারা নতুন চাষি, নতুন চাষ শুরু করছেন, তারা পেঁপে না লাগানোই ভালো, কারণ দীর্ঘ টাইম আপনার পুঁজি রিটার্ন আসতে অনেকটা সময় নেবে। তো এরপরে চাল কুমড়া। তো চাল কুমড়া চাষ পদ্ধতি অনেক সহজ হলেও কিন্তু এটা সিজনের ভিতর পড়ে যায়। তো তারপরেও কচি চাল কুমড়ার চাহিদা বেশ ভালোই থাকে, তো এবং চাল কুমড়া পাকাটাও বিক্রি করা যায়। তো এই ক্ষেত্রে আপনারা চাল কুমড়া স্বল্প পরিসরে চাষ করতে পারেন, বড় পরিসরে চাষ না করাই ভালো। এখন সর্বশেষ আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে সবার চিন্তা ভাবনার বাইরে। তো এটা হচ্ছে পালং শাক। পালং শাকের একটা ব্যাপক চাহিদা রয়েছে সারা বাংলাদেশ তথা আমাদের ঝিনাইদহতে খুব
ভালো পরিমাণে চাহিদা রয়েছে। এই মুহূর্তে যদি পালং শাক চাষ করা যায়, আপনার খুব বেশি জমি চাষ করা লাগবে না, সর্বোচ্চ 5 শতক, এবং একটু কষ্ট করতে হবে কি, এর উপরে একটু পলিশেডের ব্যবস্থা করতে হবে। এমনভাবে পলিশেডের ব্যবস্থা করতে হবে যাতে এটা বৃষ্টিতে, অন্তত বৃষ্টিটা পালং শাকের উপর না পড়ে। একটু উঁচু টাইপের জায়গা আপনি বাড়ির আঙিনায়ও করতে পারেন। তো এখানে যদি আপনি 5 শতক জমিতে পালং শাক চাষ করেন, তো মিনিমাম আপনি স্বল্প খরচে 50,000 টাকার বিক্রি করতে পারবেন, যেখানে আপনার সর্বোচ্চ খরচ হবে 10,000 টাকা, সেখানে 40,000 টাকা আপনি প্রফিট করতে পারবেন। এবং আমাদের অঞ্চলে কি হয়, আমাদের অঞ্চলে পালং শাকটা তেমন একটা কেজি দরে বিক্রি হয় না, ছোট ছোট আটি তৈরি করে, এবং এক একটা আটি খুবই খুবই অল্প, সর্বোচ্চ কি হবে, একটা আটির ওজন সর্বোচ্চ 200 গ্রাম হবে, এবং সেই আটি 20 থেকে 25 টাকা দরে এই গ্রীষ্মকালে বিক্রি হয়, আমি এরকম দেখেছি। তো আপনারা এই পালং শাকটা চাষ করতে পারেন, আমার মনে হয় যে একটা যুগান্তকারী ফসল হতে যাচ্ছে এই পালং শাক গ্রীষ্মকালে অন্তত। তো ভিডিওটি আর দীর্ঘায়ু করব না, এমনি অনেক সময় হয়ে গেছে। তো আমার ভিডিওটি দেখে আপনারা সিদ্ধান্ত নেন কোন ফসলটা চাষ করবেন, এবং আপনাদের যদি বুঝতে কোনো কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।